হেই বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদেরকে এরিন্ডল রাজ্যের এমন একটি রাজকুমারীর গল্প শোনাবো যে হাত দিয়ে যা স্পর্শ করে তাই বরফ হয়ে যায়। তার এই অবিশ্বাস্য জাদুকরী শক্তির জন্য রাজ্যবাসীরা তাকে রাজ্য থেকে বের করে দেয়। সে এই জাদুকরী শক্তি কোথায় পেয়েছিল আর শেষ পর্যন্ত তার সাথে কি হয়েছিল তাই জানাবো দ্য ফ্রোজেন মুভির আজকের গল্পে। তাহলে চলো আর দেরি না করে গল্পটি শোনা যাক। ততক্ষণে তোমরা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ। এরিন্ডল রাজ্যের দুটি রাজকন্যা ছিল। রাজার বড় মেয়ের নাম এলসা আর ছোট মেয়ের নাম অ্যানা। ছোট বোন অ্যানা তার বড় বোনকে সকালে ঘুম থেকে জাগানোর চেষ্টা করতেছিল। ছোট বোন অ্যানা বলছিল, আপু ওঠো না, আর কত ঘুমাবে, চলো আমরা বাইরে গিয়ে বরফ নিয়ে একসাথে খেলা করি। কিন্তু এলসা বলে, ইস আমাকে একটু ঘুমাতে দাও না। ছোট বোন অ্যানা তখন তার বড় বোনের চোখের পাপড়ি টেনে ধরে আর বলে, আপু ওঠো না, চলো আমরা স্নোম্যান তৈরি করি। কি আর করার, ছোট বোনের সাথে এলসা একটি রুমে চলে যায় খেলা করার জন্য। তারপর সে তার জাদুকরী ক্ষমতা দিয়ে তুষার তৈরি করতে থাকে। এলসা তখন বরফ দিয়ে একটি কিউট স্নোম্যান তৈরি করে, যেটার নাম দেয় ওলভ। তারপর সে বরফ দিয়ে পাহাড় বানাচ্ছিল আর অ্যানা সেই পাহাড়ের মধ্যে লাফিয়ে লাফিয়ে মজা করতেছিল। আর যখনই এলসা পা পিছলে পড়ে যায় তখন তার ম্যাজিক অ্যানার মাথায় গিয়ে লাগে। এতে করে ছোট বোন অ্যানা জ্ঞান হারিয়ে ফেলে। সে তখন চিৎকার করে তার বাবা মাকে ডাক দেয়। তখন সেখানে তার বাবা মা চলে আসে। তারপর অ্যানার জীবন বাঁচানোর জন্য তার বাবা মা একটি ম্যাপ নিয়ে গোপন একটি জায়গার উদ্দেশ্যে রওনা হয়। পথের মধ্যে ক্রিস্টোফিন নামক একজন ছেলে দেখে রাজারানী তাদের দুই মেয়েকে নিয়ে দ্রুত কোথাও যেন যাচ্ছে। তখন সেও তার প্রিয় গোড়া ইস্পাহানকে নিয়ে তাদের পিছন পিছন যেতে থাকে। রাজারানী একটি জায়গায় গিয়ে পাথরের কাছে সাহায্য চায় তাদের মেয়ের জীবন বাঁচানোর জন্য। তখন সেই পাথরগুলো জীবন্ত হয়ে যায়। আসলে এই জীবন্ত পাথরগুলো হলো ট্রল। তখন একজন ট্রল এসে অ্যানার মাথায় হাত দেয় আর তার মাথার সমস্ত স্মৃতিগুলো মুছে ফেলে, যার ফলে অ্যানা কিছুক্ষণ পরেই সুস্থ হয়ে যায়। ট্রল তখন রাজাকে বলে রাজকন্যা এলসার শক্তি সেই বড় হওয়ার সাথে সাথেই বেড়ে যাবে। এই কথা বলে সেই রাজকন্যা এলসাকে একটি ভিশন দেখায়। সেখানে দেখা যায় যদি এলসা তার এই শক্তিকে কন্ট্রোল করতে না পারে তাহলে সেই শক্তির জন্য সে নিজেই ধ্বংস হয়ে যাবে। এলসা তখন ভয় পেয়ে যায় আর এইসব কথা ক্রিস্টোফিন লুকিয়ে লুকিয়ে শুনে ফেলে। তখন রাজা রাজকুমারীকে নিয়ে রাজ্যে ফিরে আসে। সেদিনের পর থেকে এলসা আর অ্যানাকে আলাদা আলাদা রুমে বন্দি করে রাখে, যেন তাদের নিজেদের শক্তি নিয়ন্ত্রণ করতে পারে। আর বাহিরের মানুষদেরকে রাজ্যের ভিতরে আসা একদমই বন্ধ করে দেয়, যেন তার মেয়ের এই ক্ষমতা সম্পর্কে কেউ না জানতে পারে। তারপর থেকে তাদের দুই বোন আলাদা থাকতে শুরু করে। কিন্তু মাঝে মাঝেই তার ছোট বোন এলসাকে খেলা করার জন্য ডাকলেও সে কখনই রুম থেকে বের হতো না। এভাবে সময় যেতে থাকে আর এলসার ক্ষমতাও আরও বাড়তে থাকে। এখন সে যা স্পর্শ করে সেটাই বরফ হয়ে যায়। তাই তার বাবা মা তাকে সবসময় হাতমোজা পরিয়ে রাখত। এভাবেই সে বন্দি অবস্থা থেকে আস্তে আস্তে বড় হতে থাকে। একদিন তার বাবা মা সমুদ্রযাত্রার জন্য বের হয়, কিন্তু সেদিন প্রচণ্ড জ্বরের কারণে জাহাজ ডুবে গেলে তার বাবা মা দুজনই মারা যায়। তারপর 3টা বছর কেটে যায়। এখন সময় হয়েছে ওই রাজ্যের নতুন রানী হিসাবে এলসাকে ঘোষণা করার। এত বছর পর আবার এরিন্ডল রাজ্যের দরজা খুলে দেওয়া হয়েছে। চারদিকে আনন্দের ধুম পড়ে গেছে। আর এতদিন পর অ্যানা রাজ্যের বাইরে বের হতে পারবে শুনে সে অনেক খুশি ছিল। সে পুরো রাজ্য নেচে গিয়ে ঘুরে বেড়াচ্ছিল আর ভাবতেছিল আজকে অনেক রাজ্য থেকে রাজকুমাররা এই রাজ্যে আসবে, হয়তো আজকে সে তার মনের মানুষকে খুঁজে পেয়ে যাবে। তাই সে গান গাইতে গাইতে হঠাৎ করে একটি নৌকার মধ্যে পড়ে যায়। ঠিক তখনই অন্য রাজ্যের রাজকুমার হার্স তাকে বাঁচিয়ে নেয়। অ্যানা হার্সকে দেখেই অনেক পছন্দ করে ফেলে। যাই হোক, এরপর রাজ্যের সমস্ত মন্ত্রীরা মিলে এলসাকে তাদের নতুন রানী হিসেবে ঘোষণা করে দেয়। এলসা তখন তার হাতমোজাটি খুলে ছোট্ট একটি লাঠি আর একটি জার হাতে নেয়। যখন এলসা শপথ পড়ছিল তখন সে অনেক বেশি ভয় পাচ্ছিল, যার ফলে তার হাতে থাকা লাঠি আর জারের মধ্যে বরফ জমতে শুরু করে। তাই সে ভয়ে খুব দ্রুত সেগুলোকে রেখে আবার হাতমোজাটি পরে নেয়। সবাই তখন নতুন রানীকে পেয়ে অনেক বেশি খুশি ছিল। আনন্দে তারা সবাই গানের তালে তালে নাচ করতেছিল। অ্যানা তখন রাজকুমার হার্জের সাথে ডান্স করে। তারপর তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে। তারা দুজন দুজনকে নিজেদের মনের কথা জানিয়ে দেয়। এই খুশির দিনে অ্যানা তার বোনকে তার ভালোবাসার কথা জানায়। সে তার বোনকে বলে রাজকুমার হার্জকে তার অনেক ভালো লেগেছে, সে তাকেই বিয়ে করতে চায়। কিন্তু এই কথায় একদমই রাজি ছিল না এলসা। সে তার ছোট বোন অ্যানাকে আড়ালে নিয়ে কথা বলতে চায়। তবে অ্যানা এলসাকে বলে, তোমার যা বলার আমাকে এখানেই বলো। তখন এলসা অ্যানাকে বলে, তুমি সত্যিকারের ভালোবাসা সম্পর্কে কি জানো? আজকেই মাত্র তোমার এই ছেলেটার সাথে দেখা হয়েছে আর তুমি এখনই তোমার জীবনের এত বড় একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছ। তোমাদের এই বিয়েতে আমি একদমই রাজি নই। তখন অ্যানা তার বোন এলসাকে বলে, তুমি সত্যিকারের ভালোবাসা বলতে কি বুঝো? তুমি তো এতদিন ঘরের মধ্যেই বন্দি ছিলে। তুমি শুধু তোমার আপনজনদেরকেই দূরে রাখতে পারো। এলসা তার ছোট বোনের কোনো কথায় কান না দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল।
তখনই পিছন থেকে অ্যানা তার হাত টান দিলে তার হাত মোজাটি খুলে যায়। এলসা তখন কোনো কথা না শুনে সেখান থেকে চলে যাচ্ছিল। অ্যানা তখন বলে, তুমি কেন আমার কথা শুনতেছ না? এই কথা শুনে এলসা তখন বলে, তুমি চুপ করো। আর এলসার হাতের ইশারায় তখন সেখানে একটি বরফের প্রাচীর তৈরি হয়ে যায়। এমন ঘটনা দেখে উপস্থিত সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর এলসা সেখান থেকে দৌড়ে বাইরে চলে যায়। কিন্তু যখন তার হাত ঝর্ণার পানিতে লাগে তখনই ঝর্ণার পানি বরফে পরিণত হয়। ওখানে তখন ডিউক নামক একজন ব্যক্তি এলসাকে ডাইনি বলে ডাকে। এলসা কি করবে বুঝতে পারছিল না। তখন এলসা দৌড়ে সেখান থেকে পালাতে থাকে। ঠিক তখনই তার সামনে একটি নদী পড়ে। সে ওই নদীতে পা রাখতেই নদীর পানি বরফ হয়ে যায় আর সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। অ্যানা পিছন থেকে তার বড় বোনকে ডাকতে থাকে, কিন্তু এলসা কারো কোনো কথা শোনে না। তারপর সেই রাজ্যের তুষারপাত শুরু হয়ে যায় আর রাজ্যের সমস্ত পানি জমে বরফ হয়ে যায়। তারপর রাজ্যের সবাই বলাবলি করতে থাকে এলসা একজন ডাইনি। তখন অ্যানা বলে, আমার বোন ডাইনি নয়, আমার জন্যই আজকে এমন হয়েছে। আমি যেভাবেই হোক না কেন আমার বোনকে আবার এই রাজ্যে ফিরিয়ে আনবো, আর ততদিন পর্যন্ত এই রাজ্য হার্স দেখাশোনা করবে। এই কথা বলে অ্যানা তার ঘোড়া নিয়ে বের হয়ে যায়। এদিকে এলসা হাঁটতে হাঁটতে রাজ্য থেকে অনেক দূরে চলে আসে। সেখানে একটি পর্বতের কাছে নিজের জাদুকরী ক্ষমতা দিয়ে ওই পাহাড়ের উপরে একটি রাজপ্রাসাদ তৈরি করে। এই প্রথম সে এমন একটি মুক্ত জায়গা পেয়ে অনেক খুশি ছিল। অন্যদিকে দেখা যায় অ্যানা তার বোনকে খুঁজতে খুঁজতে একটি পাহাড়ের কাছে চলে আসে। তখন ওখানে তুষার পড়ছিল, তাই কিছুক্ষণ পর তার ঘোড়াটি তাকে ফেলে সেখান থেকে চলে যায়। অ্যানা তখন একা একা শীতে কাঁপতে থাকে। তারপর সে হাঁটতে হাঁটতে দূরের একটি বাড়ি দেখতে পায়। তখন সে সেখানে যায় আর গিয়ে দেখে সেটা আসলে একটি দোকান। তখন সে দোকানের কাছ থেকে নিজের জন্য একজোড়া জুতা আর শীত থেকে বাঁচতে শীতের কিছু পোশাক কিনে নেয়। কিন্তু তখনই দোকানের আরেকজন কাস্টমার প্রবেশ করে, যার পুরো শরীর বরফে ঢাকা ছিল। সে দোকানিকে বলে, আমি নর্থ থেকে এসেছি, সেখানে প্রচণ্ড তুষারপাত শুরু হয়েছে। আসলে এই ছেলেটি আর কেউ না, সে গল্পের ছোট্ট ক্রিস্টফ। সে তার প্রিয় প্রাণী ইস্পাহানের জন্য গাজর কিনতে এসেছে, কিন্তু গাজর কেনার জন্য তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না। তাই দোকানদার তাকে দোকান থেকে লাথি দিয়ে বের করে দেয়। কি আর করার, বেচারা তখন ইস্পাহানের সাথে ছোট্ট একটি ঘরে আগুন জ্বালিয়ে গান গাইতে থাকে। কিছুক্ষণ পর অ্যানা এসে ক্রিস্টফকে বলে, তোমার যা যা কেনার প্রয়োজন ছিল আমি সব কিছু কিনে এনেছি, কিন্তু তার বিনিময়ে তুমি আমাকে নর্থের সেই পাহাড়ের কাছে নিয়ে যাবে। তারপর আর কি ক্রিস্টফ তখন তার কথায় রাজি হয়ে যায় আর তারা দুজন তাদের গাড়ি করে রওনা হয়। গল্প করতে করতে তারা একটি বনের মধ্যে প্রবেশ করে। অ্যানা তখন তার সাথে ঘটে যাওয়া সব কিছু ক্রিস্টফকে বলতে থাকে। ক্রিস্টফ এসব কিছু শুনে তখন বলে, কি বলো, তুমি মাত্র একদিনের পরিচয় একটি ছেলেকে ভালোবেসে ফেলেছ? এটা কি হয় নাকি? যাই হোক, তারা একটু একটু করে সামনের দিকে আগাতে থাকে। কিছুক্ষণ পর অনেকগুলো ন্যাকড়ে তাদের পথ আটকে ধরে আর হঠাৎ করেই একটি ন্যাকড়ে ক্রিস্টফকে কামড় মেরে নিচে ফেলে দেয়। সে একটি দড়ি দিয়ে কোনোভাবে বেঁচে যায়, কিন্তু সামনের রাস্তা শেষ হয়ে গেছে। ক্রিস্টফ তখন অ্যানাকে ইস্পাহানের কাঁধে তুলে দেয় আর সে কোনোভাবে লাফ দিয়ে ন্যাকড়েদের হাত থেকে রক্ষা পেয়ে যায়। কিন্তু এতে করে তাদের গাড়ি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়। তবে একটু পর ক্রিস্টফ নিচে পড়ে যেতে থাকে। অ্যানা তখন একটি রশি দিয়ে কোনোভাবে তাকে উপরে তুলে আনে। এইসব বিপদের কারণে অ্যানাকে ক্রিস্টফ বলে, আমি আর তোমাকে সাহায্য করতে পারবো না। এটা শুনে অ্যানা তখন একাই সামনে আগাতে থাকে। তখন মনে মনে ক্রিস্টফ চিন্তা করে, যদি ওকে সাহায্য না করি তাহলে আমার গাড়ির টাকা পাবো না। তাই সে তখন আবার অ্যানাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। তারপর তারা দুজন সামনে আগাতে থাকে। অ্যানা তখন তাদের রাজ্যের দিকে তাকিয়ে বলে, ইস, আমাদের পুরো রাজ্য বরফে ঢেকে গেছে, তবে আমার বোন সব কিছু ঠিক করে দিবে। কিন্তু এই কথা শুনে ক্রিস্টফ অনেক হাসতে থাকে। তারপর তারা দুইজন হাঁটতে হাঁটতে নর্থ পর্বতের দিকে চলে যায়। আর কিছুক্ষণ পর তাদের সাথে একটি স্নোম্যানের দেখা হয়। স্নোম্যানটি তাদের সবার সাথে পরিচিত হয় আর নিজের নাম বলে ওলভ। তখন অ্যানা বুঝে যায় এই স্নোম্যানটিকে তার বোন তৈরি করেছে। তখন অ্যানা ওলভকে বলে তার বোনের কাছে তাকে নিয়ে যাওয়ার জন্য। এদিকে এরিন্ডল রাজ্যের অনেক তুষারপাত হচ্ছে। তখন রাজকুমার হার্জ সবাইকে কম্বল বিতরণ করে সাহায্য করতেছে। কিছুক্ষণ পরে তাদের রাজ্যে সেই ঘোড়াটি ফিরে আসে, যেটি অ্যানাকে নিয়ে গিয়েছিল। তখন হার্জ বলে, অ্যানা হয়তো বিপদে আছে, তাকে সাহায্যের জন্য আমার সাথে কে কে যেতে চাও? তখন কয়েকজন মানুষ রাজি হয়। তখন ডিউক হার্জের সাথে তার দুইজন সহচরকে পাঠিয়ে দেয় আর বলে, যদি রানী এলসাকে দেখতে পাও তাহলে সাথে সাথে তাকে হত্যা করবে। এদিকে অ্যানা আর ক্রিস্টফ হাঁটতে হাঁটতে এলসার রাজ্যে চলে আসে, কিন্তু তাদের সামনে একটি বিশাল বড় পাহাড় ছিল। তখন অ্যানা সেই পাহাড় বেয়ে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পর পাহাড় থেকে পড়ে গেলে ক্রিস্টফ তাকে বাঁচিয়ে নেয়। তখন ওলভ বলে, আরে তোমরা আমার সাথে এসো। একটু আগালেই চমৎকার একটি বরফের রাজপ্রাসাদ দেখতে পায়। তখন অ্যানা রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করে। ভিতরে গিয়ে অ্যানা এত সুন্দর রাজপ্রাসাদ দেখে অনেক বেশি অবাক হয়। তখন অ্যানা তার বোনকে ডাকতে থাকে। একটু পর এলসা বের হয়ে আসে। তখন অ্যানা বলে, সেদিনের ব্যবহারের জন্য আমি অনেক দুঃখিত আপু, তুমি প্লিজ বাড়িতে চলে আসো।
তখন এলসা বলে, এরিন্ডল আমার জন্য নয়, বরং তুমি সেখানে থাকো, আমি আমার মতো এখানে ভালো আছি, যেন আমার জন্য কারো কোনো ক্ষতি না হয়। আর ঠিক তখনই সেখানে ওলভ চলে আসে। তখন অ্যানা বলে, আপু তোমার মনে আছে ছোটবেলা আমরা কত স্নোম্যান বানাতাম? তখন এলসার ছোটবেলার সেই কথাগুলো মনে পড়ে যায়। এলসা তখন অ্যানাকে বলে, তুমি আমার থেকে দূরে দূরে থাকো, না হলে তোমার যে কোনো সময় নিজের বিপদ হতে পারে। এই বলে সে ওখান থেকে চলে যেতে থাকে। তখন অ্যানা বলে, তুমি চলে আসাতে আমাদের সারা রাজ্যে বরফে পরিণত হয়েছে, একমাত্র তুমিই পারো সবকিছু ঠিক করে দিতে। তখন এলসা বলে, আমি আর রাজ্যে ফিরে যেতে চাই না। তখন অ্যানা এলসাকে বারবার অনুরোধ করতে থাকে, এতে করে এলসা রেগে যায়। তখনই তার হাতের ইশারায় বরফ বের হয়ে তার বুকে এসে লাগে। তখন সে ব্যথায় চিৎকার করে উঠলে ক্রিস্টফ সেখানে চলে আসে। তাদের সবাইকে দেখে এলসা অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু এলসা চাচ্ছিল না তার নিজের কারণে তার কাছের মানুষগুলোর কোনো ক্ষতি হোক, তাই সে তাদের সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু অ্যানা তার বোনকে না নিয়ে কোনোভাবেই যেতে যাচ্ছিল না, তাই এলসা বরফ দিয়ে একটি দৈত্য বানিয়ে তাদের সবাইকে বাহিরে বের করে দেয়। কিছুক্ষণ পর তারা দৌড়াতে দৌড়াতে একটি পাহাড়ের কিনারায় এসে দড়ি বেয়ে নিচে নামতে থাকে, কিন্তু সেই দৈত্যটি এসে তাদেরকে আবার উপরে তুলে নেয় আর চিৎকার করে বলে আর কখনো যাতে তারা এখানে না আসে। তখন অ্যানা বলে, হ্যাঁ, আমাদেরকে এবারের মতো ছেড়ে দাও, আমরা আর কখনো এখানে আসব না। এরপর দৈত্যটি তাদেরকে নিচে ফেলে দেয়। তারপর তারা কোনো রকমে নিজেদের জীবন বাঁচিয়ে সেখান থেকে ফিরে আসে। এদিকে ক্রিস্টফ খেয়াল করে অ্যানার চুলগুলো একটু একটু করে সাদা হয়ে যাচ্ছে। যেহেতু তার বোন এলসা তার ওপর আঘাত করেছিল, সেই জন্য এমনটি হয়েছে। তারপর তারা হাঁটতে হাঁটতে ওখান থেকে একটি নতুন জায়গায় চলে আসে। ক্রিস্টফ তখন অ্যানাকে বলে, চলো আমার বন্ধুদের সাথে তোমাকে পরিচয় করিয়ে দেই। সে অ্যানাকে কয়েকটি পাথরের সাথে পরিচয় করিয়ে দেয়। তখন ওলভ বলে, নিশ্চয়ই ক্রিস্টফ পাগল হয়ে গেছে। অ্যানা তখন চলে যাচ্ছিল, আর তখনই সেই পাথরগুলো জীবিত হয়ে যায়। অ্যানা তখন সেই ট্রলগুলোকে দেখে চিনে ফেলে। ট্রলগুলো অ্যানাকে পেয়ে অনেক খুশি ছিল। তারা অ্যানাকে নেচে গিয়ে শুভেচ্ছা জানায়। একটু পর অ্যানা সেখানে অসুস্থ হয়ে যায়। তখন সেখানে একজন ট্রল আসে আর অ্যানাকে বলে, তোমার বোন যে বরফ তোমার দিকে ছুঁড়ে মেরেছিল ওটা তোমার হৃদয়ের মধ্যে লেগেছে, যদি সেটা ঠিক করা না হয় তাহলে তুমি মারা যাবে। তখন ক্রিস্টফ ট্রলকে বলে, আপনি তো এই জাদু ঠিক করতে পারেন। তখন ট্রলটি বলে, যদি এটা অ্যানার মাথায় লাগতো তাহলে আমি ঠিক করে দিতাম, কিন্তু এটা অ্যানার হৃদয়ের মধ্যে লেগেছে। এই বরফ শুধু ভালোবাসা দিয়েই গলানো সম্ভব। যে অ্যানাকে সত্যিকারের ভালোবাসে সে অ্যানার হৃদয়ের বরফ গলাতে পারবে। তখন অ্যানা আরও অসুস্থ হয়ে যায়। অ্যানাকে বাঁচাতে আমাদেরকে খুব দ্রুতই রাজ্যে ফিরে যেতে হবে, কারণ সেখানেই অ্যানার সত্যিকারের ভালোবাসা হার্জ রয়েছে। তাই তখন ক্রিস্টফ অ্যানাকে নিয়ে এরিন্ডল রাজ্যের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে হার্স তার সমস্ত সৈন্যবাহিনী নিয়ে এলসার রাজ্যে প্রবেশ করে আর সেই দৈত্যটির সাথে ফাইট করতে থাকে। তারপর তারা দৈত্যটিকে মেরে তারা রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করে। ডিউকের পাঠানো দুইজন সৈন্য এলসাকে দেখেই তাকে হত্যা করার জন্য তীর ছুঁড়ে মারে, কিন্তু সে অনেক কষ্ট করে নিজেকে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণ পর রাজকুমার হার্জও সেখানে চলে আসে। তখন ডিউকের একজন লোক এলসাকে তীর ছুঁড়ে হত্যা করতে গেলে হার্স তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু বরফের আঘাতে এলসা তখন জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরলে সে দেখতে পায় হার্স তাকে বন্দি করে রেখেছে। তখন হার্স তাকে বলে, তুমি এই রাজ্যের সবকিছু ঠিক করে দাও, তাহলে তোমাকে মুক্ত করা হবে। তখন এলসা বলে, দেখো, আমি নিজের ইচ্ছায় এমনটা করতে পারি না। এদিকে ক্রিস্টফ অনেক কষ্ট করে অ্যানাকে রাজ্যে ফিরে আনে, কিন্তু রাজ্যের মানুষজন তাকে আর রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করতে দেয় না। তখন ক্রিস্টফ মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এদিকে অ্যানার এমন অবস্থায় হার্স একটু খুশি হয়। অ্যানা তখন হার্সকে বলে, সত্যিকারের ভালোবেসে কেউ যদি তাকে চুমু খায় তাহলে সে ভালো হয়ে যাবে। সে মনে করে হার্স তাকে সত্যিকারের ভালোবাসে। তখন হার্স বলে, আরে বোকা মেয়ে, তুমি কি মনে করেছ আমি কি তোমাকে সত্যিকারের ভালোবাসি? আমি তোমার সাথে ভালোবাসা নাটক করেছি শুধুমাত্র এই রাজ্যের রাজা হওয়ার জন্য, কিন্তু তুমি এত পরিমাণ বোকা ছিলে, তুমি খুব সহজেই আমার প্রেমে পড়ে গিয়েছিলে। তবে আমি তোমার বড় বোনকে আটকে রেখেছি। যখন সে এখানের সবকিছু ঠিক করে দিবে তখন তোমার বোনকেও আমি মেরে ফেলবো আর এই রাজ্যে রাজা হব, আর তুমি তো এখন এভাবেই মারা যাবে। এই কথা বলে হার্স ওখান থেকে চলে যায়। এই কথা শুনে অ্যানা অনেক কষ্ট পায়। প্রচণ্ড ঠান্ডার কারণে অ্যানা আর অসুস্থ হয়ে যায়। তখন হার্স রাজদরবারের সবাইকে বলে রানী এলসা রাজকুমারী অ্যানাকে হত্যা করেছে। তখন তারা সবাই মনে করে নিশ্চয়ই এলসা একজন ডাইনি। তারা সবাই রাজকুমার হার্সকে এই রাজ্যের দায়িত্ব দেয়। তখন হার্স সবাইকে বলে, আমাদের এখন উচিত এলসাকে মেরে ফেলা। এদিকে এলসা কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়, যার ফলে সমস্ত রাজ্যে প্রচণ্ড পরিমাণ তুষারপাত হতে থাকে। এটা দেখে রাজ্যের সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। এদিকে ক্রিস্টফ মন খারাপ করে চলে যাচ্ছিল। তখন ইস্পাহান তাকে সেই রাজ্যের দিকে নিয়ে যায়। সে তখন অ্যানাকে বাঁচানোর জন্য দৌড়াতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত রাজ্যে বরফে ডেকে যায়। আর ওইদিকে অ্যানা একটি ঘরের মধ্যে বন্দী ছিল। সে সেখান থেকে আর বের হতে পারছিল না। তখন ওলভ অ্যানাকে সেখান থেকে কোনোভাবে বাঁচিয়ে নিয়ে আসে। এদিকে হার্স এলসাকে খুঁজে পায়। তখন এলসা হার্সকে বলে, তুমি আমার বোনের খেয়াল রেখো।
তখন হার্স বলে, আপনার কারণে আপনার বোনে আজ মরতে বসেছে, কেননা আপনি ওর হৃদয়ে যে আঘাত করেছেন যার ফলে সে ধীরে ধীরে মারা যাবে। এই কথা শুনে এলসা প্রচণ্ড কান্না করতে থাকে। এই সুযোগে হার্স একটি তলবারি দিয়ে অ্যানাকে হত্যা করতে যায়, আর তখনই অ্যানা দৌড়ে এসে এলসাকে বাঁচিয়ে নেয় আর নিজে বরফে পরিণত হয়। এটা দেখে এলসা অ্যানার মূর্তি ধরে অনেক কান্না করতে থাকে, আর কিছুক্ষণ পর মূর্তি থেকে আবার স্বাভাবিক মানুষ হয়ে যায়, কারণ সে সত্যিকারের ভালোবাসা পেয়েছিল। তখন এলসা অ্যানাকে বলে, তুমি কেন আমার জন্য নিজের জীবন উৎসর্গ করেছ? তখন অ্যানা বলে, আপু, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তখন এলসা তার ভালোবাসার ম্যাজিক দিয়ে আবার এরিন্ডল রাজ্যের সবকিছু ঠিক করে দেয় আর প্রতারক হার্সকে বন্দি করে ফেলে। অ্যানা তখন ক্রিস্টফকে একটি নতুন গাড়ি গিফট করে। ক্রিস্টফ নতুন গাড়ি দেখে অনেক বেশি খুশি হয়, আর তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলে। তখন এরিন্ডল রাজ্যের সবাই এলসাকে রানী হিসাবে মেনে নেয়। তো বন্ধুরা, এটিই ছিল দ্য ফ্রোজেন মুভির চমৎকার একটি গল্প। ভিডিওটি কেমন হয়েছে তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ।